আঙ্কেল সাহেবকে নিয়ে বাইরে গেলেন। ডক্টর আঙ্কেল সাহেবকে বলছেন, আফজাল সাহেব, কিছু টেস্ট করতে হবে, ওর খুব জরুরি, যত তাড়াতাড়ি সম্ভব করানো যায় টেস্টগুলো। ঠিক আছে, আমি এখনই আসি তাহলে। ডক্টর আঙ্কেল চলে গেলেন। সাহেব সোফায় বসে পড়লেন। মেম সাহেব ছোট সাহেবকে বলছেন, প্রান্তিক, তুমি এত রাতে ছোঁয়ার ঘরে কি করছো? আরে আজব তো ভাবি, আমি যদি এখন এই ঘরে না থাকতাম তাহলে সকালে জানতো কি করে ছোঁয়া অসুস্থ? আমি তোমাকে এটা জিজ্ঞেস করছি, তুমি এখন কেন এই ঘরে? ভুলে গেছো নাকি ওর ফ্রেন্ড এর বার্থডে পার্টিতে গেছিল? আমি ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর রাত করেই নিয়ে এসেছি। বাসায় আসার সাথে সাথে ও দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমি ওকে কোলে করে নিয়ে ঘরে শুইয়ে দিই। ও আমার হাত ধরে টান দেয় অসুস্থ থাকার কারণে। তারপরও আমি তোমাদেরকে ডাকি। ও আজব, তুমি তো ভাবি মাঝে মাঝে তুমি যত সব পাগলের মতো প্রশ্ন করো, আমার ভালো লাগে না। ওকে আদর করলেও দোষ, অত্যাচার করলেও দোষ। আমি বুঝি না কি করলে আমার দোষ হবে না। দেখ, আর ভালোই লাগে না। ছোট সাহেব রাগ করে নিজের ঘরে চলে গেলেন। বড় সাহেব পলাশ মেম সাহেবকে বলছেন, ছোট সাহেবকে এইভাবে বলার কি দরকার ছিল? কি করব বল ওর মুখ থেকে এই সত্যিটা জানার জন্য? কাজল, আমি ডেটের কথা কিছুতেই বুঝতে পারছি না যে প্রান্তিকের সাথে কি করে ছোঁয়ার বিয়ে দিচ্ছে। মেয়েটা ওর সাথে বিয়ে হওয়া ভালো, কিন্তু কেন? মেয়েটাকে একের পর এক টর্চার করছে ছেলেটা, তারপরও তুমি এই কথা বলছো? কারণ বলছি, প্রান্তিক মাঝে মাঝে ছোঁয়াকে এমনভাবে টাচ করে যেগুলো মেয়েরা তার স্বামীর কাছ থেকে আশা করে। আর ছোঁয়াকে যে প্রথম পুরুষ ছুঁয়েছে সে প্রান্তিক ছাড়া আর কেউ না। আর ছোঁয়া ওর টাচকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি কিছুই বুঝি না ছেলেটার মনে চলছে কি। পিছন থেকে দাদিমা বলছে, তোরা দুজন এখানে কি করছিস? মেয়েটাকে একটু রেস্ট নিতে দে। দাদিমা, তুমি একেলা এখানে এসেছো? চলো চলো তুমি। ওনারা সবাই চলে গেল। ছোট সাহেব ওনার ঘরে বসে ফেসবুকিং করছে আর মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে টুকিটাকি কথা বলছে। হঠাৎ করে দেশের বাইরে একটা আইডি থেকে মেসেজ আসলো। ছেলেটা বাঙালি, কিন্তু কানাডাতে থাকে। ছেলেটার নাম জ্যাক। এর আগেও ছোট সাহেব সাথে তার কথা বলতে গেলে ফ্রেন্সি। তিনি লিখেছেন, প্রান্তিক, কিছুদিনের জন্য আমি বাংলাদেশে আসছি, কিন্তু থাকার কোনো জায়গা পাচ্ছি না। আমার একটু হেল্প করো। শিওর তুমি আমার সাথে থাকতে পারো। আমার ড্যাড অনেক ভালো মানুষ, ওনাকে বুঝিয়ে বললে উনি তোমাকে থাকতে দেবে। থ্যাঙ্কস, ফ্রেন্ডশিপের নো থ্যাঙ্কস। ওকে। ছোট সাহেব জ্যাকের সাথে কথা বলে শুয়ে পড়লেন। আর আজকে উনি খুব ক্লান্ত। কথাটা বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল। খুব মাথা ব্যথা করছে। আমি বিছানা ছেড়ে উঠলাম। হাঁটতে হাঁটতে সিঁড়ির উপর পর্যন্ত চলে গিয়েছি। ওই পর্যন্ত যাওয়ার পরই আমি পা পিছিয়ে পড়ে যাচ্ছিলাম। তখনই সাথে সাথে ছোট সাহেব আমাকে এসে ধরলেন। আমাকে ধমকের সুরে বলছেন, অসুস্থ শরীর নিয়ে উনি একা একা উঠেছেন, চল ঘরে চল। না ছোট সাহেব, আমি ঘরে যাব না। আমি ঠিক আছি, আমি রান্নাঘরে যাব। ঠিক আছে, আমি তোকে দিয়ে আসছি। না থাক ছোট সাহেব, আমি একাই যেতে পারবো। আমি আপনার ঘরে যাই। ঠিক আছে। আমি একলা রান্নাঘরে গেলাম। ছোট সাহেব সোফায় যেয়ে বসলেন। খালাম্মা আমাকে দেখে বলছেন, আজকে কেন তুই বাইরে আসলি? ঘরে বসে রেস্ট নিতি? খালাম্মা, আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই এখানে এসেছি। সাহেব নিচে চলে এসেছে। একে একে সবাই চলে এসেছে। খালাম্মা আমাকেও নিয়ে গেলেন। সাহেব সবাইকে বলছেন, সবাই এখানে রয়েছে ভালোই। আর প্রান্তিক, তুমি রয়েছে ভালোই। তোমাকে বিশেষ করে কথাটা বলার আছে। কি কথা ড্যাড? তোমার বিয়ে ঠিক করে রেখেছি। ছোট সাহেব একটু শক খেলেন। তারপর বলতে লাগলেন, কার সাথে ড্যাড? ছোঁয়ার সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি। কি ছোঁয়ার সাথে? ড্যাড, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ঠিকই আছি। আমি ভেবেচিন্তেই বলছি কথাটা। তোমার সাথে ছোঁয়ার বিয়ে হচ্ছে। ড্যাড, এই বিয়ে ঠিক করার আগে আমার মতামতটা জানার চেষ্টাও করলে না? হুট করে ঠিক করে ফেললে। আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না ড্যাড? আমার কথাই শেষ কথা। তোমার বিয়ে ছোঁয়ার সাথে হচ্ছে, এই বিষয়ে যে কারোর দ্বিমত নেই সেটা আমি আশা করি। এই কথা বলে সাহেব বের হয়ে
চলে গেলেন। আমি তো এই কথা শোনার পর পা হয়ে দাঁড়িয়ে গেলাম। সাহেব আমাকেও একবার জিজ্ঞেস করলেন না এত বড় ডিসিশন নেওয়ার আগে? এই ডিসিশনটা যে আমার পুরো জীবনের ব্যাপার। আমি চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে আসলাম। দাদিমা আমার পিছনে পিছনে আসলেন। দাদিমা আমাকে বলছেন, তুই এভাবে কাঁদছিস কেন দিদি ভাই? কিছু না, এমনি। তোর তো খুশি হওয়া কথা এই বিয়েতে। তোর ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে, এতে তুই কাঁদছিস কেন? তুই তো এখন হাসবি। আমি দাদিমাকে জড়িয়ে ধরে আরও কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি ভালোবাসলে কী হবে? যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না, আমাকে দু চোখ দেখতে পারে না, আমার উপর সবসময় টর্চার করে। তুমি বলো দাদিমা, এই কথাগুলো শুনে আমি কি খুশি হতে পারি? পিছন থেকে মেম সাহেব বলে উঠলেন, ও না ভালোবাসুক, তাতে কি হয়েছে? তুই তো ভালোবাসিস, তুই তোর ভালোবাসা দিয়ে ছেলেটাকে ভালোবাসা দিকে নিয়ে আসবি। আমি জানি, আমার বিশ্বাস, আমার দেবতাও তোকে বিয়ের পর ভালোবাসবে। মেম সাহেব, কাজল ঠিকই বলেছে বড় সাহেব। এখনও তুই কি আমাদের মেম সাহেব বলে বড় সাহেব বলে ডাকবি নাকি? আমাকে তুই আপু বলে ডাকবি, আর আমাকে ভাইয়া বলে ডাকবি, ঠিক আছে? ছোট সাহেব তো রাগ করে উপরে চলে গেছে। সে উপরে যেয়ে রাগ করে সব কিছু উল্টাপাল্টা করতে লাগলো আর বলতে লাগলো, ড্যাড কি পাগল হয়ে গেছে নাকি? বিয়ে দিবে ভালো কথা, তাও আবার কার সাথে? ছোঁয়ার সাথে। ওকে কি আমার সাথে মানায় নাকি? অদ্ভুত ড্যাড, এর কাণ্ড কারখানা দেখে আমি নিজেই পাগল হয়ে যাই। একবার নিজের মনকে জিজ্ঞাসা করো, তোর ছোঁয়া পাশে মানায় নাকি? তারপর এমন উল্টাপাল্টা কথা বলিস। ছোট সাহেবের পাশে ফিরে তাকালেন। তাকিয়ে সে নিজেকে দেখতে পেল। ছোট সাহেব আবার বলা শুরু করলেন, কি আমি উল্টাপাল্টা কথা বলছি? আমি এই কথা মন থেকে বলছি না, তুমি মন থেকে বলছো না। তুমি নিজের মনকে প্রশ্ন করো, তোমাকে ছোঁয়ার সাথে মানায় কিনা। এইবার চোখ বন্ধ করে দেখে তুমি কাকে দেখতে পাচ্ছ। কি আজে বাজে কথা বলছো? ছোট সাহেবের পাশে তাকিয়ে দেখে কেউ নেই। সত্যি ছোট সাহেব এবার নিজের মনকে প্রশ্ন করতে লাগলো, আর নিজের চোখটাকে বন্ধ করে রাখলেন। আপু আমার হাতে একটা শরবত ধরিয়ে দিয়ে বলতে লাগলেন, ছোঁয়া, এই শরবত প্রান্তিকটাকে দিয়ে আয়। আমি পারবো না, উনি এবার আমাকে নিশ্চিত আবার টর্চার করবে। তবুও সাহস করে যেতে হবে তোকে ওর সামনে। আমি জানি রেগে গিয়ে একদম মাথা গরম হয়ে রয়েছে। একটু এই ঠান্ডা শরবত দিয়ে ওর মাথাটা ঠান্ডা করে দিয়ে আয়। হি হি হি, হাসিস না, এইবার উপরে যা। আমি উপরে চলে গেলাম। ছোট সাহেবের ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। দরজায় একটা টোকা দিলাম। ছোট সাহেব সাথে এইদিকে তাকালেন। আমাকে দেখে আরও রেগে গেলেন। রাগে আমার কাছে এসে হাতটা ধরে বলতে লাগলেন, তুই এই ঘরে কি করছিস? যা, এখান থেকে চলে যা, ফাজিল একটা। ছোট সাহেব, আপনি কি আমাকে আপনার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছেন, নাকি আরও ঘরে প্রবেশ করাচ্ছেন? আমার হাতটা ছেড়ে দিয়ে চুলের মুঠিটা ধরে বলতে লাগলেন, চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। তোর সাথে যদি আমার বিয়ে হয়ে যায় না কেন, তুই কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবি না। অধিকার লাগবে না আমার। আমি আপনাকে স্বামী মানলেই হবে, আর আপনাকে আমি ভালোবাসলেই হবে। ফাজিল মেয়ে একটা, যা এখান থেকে। যাচ্ছি তো। তোর হাতে এটা কি? ঠান্ডা শরবত আপনার জন্য এনেছি, এটা নিয়ে যাস না, রেখে যা। ঠিক আছে ছোট সাহেব। আমি ছোট সাহেবের ঘর থেকে বের হয়ে আসলাম, নিচে চলে আসলাম। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। উনি এই কথাটা বলতে পারলেন, স্বামীর অধিকার দিতে পারলেন। আমি কোনোদিনও এটা ভাবতে পারিনি। সাহেব চলে আসলেন। আমার চোখে পানি দেখে উনি বলছেন, কি হয়েছে, কাঁদছো কেন? কোথায় না তো। প্রান্তিক কিছু বলেছে তোকে আবার? ছোট সাহেব কি বলবে, উনি তো কিছুই বলেনি। আচ্ছা, তোকে তো আমার সাথে একটু বেরোতে হবে। কেন? হাসপাতালে যেতে হবে, কিছু টেস্ট দিয়েছে। ও, রেডি হয়ে আয়। ঠিক আছে। আমি আমার রুমে গেলাম রেডি হওয়ার জন্য। পিছন থেকে খালামা বলে উঠল, কিসের টেস্ট দিয়েছে গো?
বোধহয় মাথার কোনো ব্যথা হয় আর দাঁড়িয়ে থাকতে পারে না, সাথে সাথেই পড়ে যায়। জানি না মেয়েটার কি হয়েছে, সব কিছুই যেন ভালোই হয়ে যায়। সাহেব মোবাইলে ফোন আসলো। সাহেবের ফোনটা রিসিভ করলেন। জানি না ওই পাশ থেকে কি বলল। উনি হঠাৎ করে বলে উঠলেন, ঠিক আছে, আমি চলে আসছি। আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম। সাহেব বলছেন, আমাকে এখনই অফিসে যেতে হবে, ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। ওই সময় ছোট সাহেব নিচে নামছিলেন। সাহেব ছোট সাহেবকে দেখে বলছেন, প্রান্তিক জি ড্যাড, ছোঁয়াকে নিয়ে তুই একটু হাসপাতালে যা। ডাক্তার তো ওর মাথার ব্যথার জন্য কিছু টেস্ট দিয়েছে, সেইগুলো করাতে। আমাকে এখন অফিসে ইম্পর্টেন্ট একটা মিটিং যেতে হবে, তুই নিয়ে যা একটু ওকে। সাহেব বের হয়ে চলে গেলেন। ছোট সাহেব আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, চলবে।